আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছো। তো দেখো আজকে আমাদের মাস্টার ক্লাস আয়ন শনাক্তকরণের উপরে। তো একটা ক্লাস করলেই তোমরা আয়ন শনাক্তকরণের একদম বেসিক টু বস হয়ে যাবা। হ্যাঁ, আর আয়ন শনাক্তকরণ থেকে এমসিকিউ সিকিউ কি আসে, কোথায় প্রশ্ন আসে, জিনিসটা কেন লাগে, একদম বেসিক থেকে আমরা জানবো। তো যারা এই একটা ক্লাস করবা তাদের আর এইটা নিয়ে আশা করি কোনো সমস্যা হবে না। ঠিক আছে? তো চলো ক্লাসটা শুরু করতে। তো আজকে আমাদের টপিক আয়ন শনাক্তকরণ। এখন কথা হলো আয়ন শনাক্তকরণ বিষয়টা কি? বিষয়টা হলো দেখো, তুমি যদি ল্যাবরেটরিতে যাও, তোমার একটা লবণ দিবে। ঠিক আছে? তো ওরা বলবে না যে লবণটা কি, বলবে যে এই লবণে কি কি আয়ন আছে, হ্যাঁ, বা লবণের ক্যাটায়নটা কি এটা তুমি বের করো। তো এটা তোমার অনেক পরীক্ষার মাধ্যমে করা লাগে। এখন মেইনলি আয়ন শনাক্তকরণ মানে দুইটা পরীক্ষার মাধ্যমে তুমি কনফার্ম হবা যে কি কি আছে। ঠিক আছে? দুইটা। এখন একটা হলো কি, একটা হলো শিখা পরীক্ষা। ঠিক আছে? যেটা অনেক পরিচিত, তোমরা নাম জানো, শিখা পরীক্ষা। শিখা পরীক্ষা একটা, দেন আরেকটা হলো সিক্ত পরীক্ষা। ঠিক আছে? সিক্ত পরীক্ষা, সিক্ত পরীক্ষা। তো এই দুইটা দিয়ে মোটামুটি আয়নগুলো শনাক্তকরণ করা যায়। হ্যাঁ, এখন তাহলে তোমার আমি কি বললাম যে আয়ন তুমি শনাক্তকরণ করবা এই দুইটা প্রসেসের মাধ্যমে। এক নম্বর হলো কি শিখা পরীক্ষা, দুই নম্বর হলো সিক্ত পরীক্ষা। এখন শিখা পরীক্ষা কি? শিখা পরীক্ষা হলো তোমার লবণ দিবে, সাথে একটা বুনসেন বার্নার দিবে, মানে যেখানে তোমার ওই যে আগুন কুপির মতো আছে না, যে আগুন জ্বলবে এইখানে। তো এই জিনিসটা আগুনের তাপে তোমার মানে শিখা মিলে, আগুনের যে শিখা, ওই শিখার তাপে তোমার ক্যাটায়নটা বিভিন্ন বর্ণ ধারণ করবে। এটা কিভাবে হবে আমি দেখাইতেছি। তো ওইটার উপর ডিপেন্ড করে বিভিন্ন যে ক্যাটায়ন গুলো আছে, একটা ক্যাটায়ন একরকম বর্ণ দেয়, আরেকটা ক্যাটায়ন আরেক রকম বর্ণ দেয়। তো এরকম বিভিন্ন যে ক্যাটায়ন আছে 6-7 প্রকারের, ওরা বিভিন্ন বিভিন্ন বর্ণ দেয়। তো যে বর্ণ দিবে তুমি সেইটার সাথে মিলবে, আর তুমি ধরে নেবে ওটা কি, সেই ক্যাটায়ন আছে ওই লবণ। আর সিক্ত পরীক্ষা কি? সিক্ত পরীক্ষা হলো তোমার ওই যে দ্রবণ যে বানাও পরীক্ষায়, এই যে টেস্ট টিউব নাও, দ্রবণ নাও, ওখানে একটা বিকারক নাও, দেন এখানে অর্ধকে পড়ে, ওই যে প্রসেসটা, ওটা হলো সিক্ত পরীক্ষা। তাহলে শিখা পরীক্ষা কি, সিক্ত পরীক্ষা কি দেখলাম। তাহলে এখন কথা হলো যে শিক্ষা পরীক্ষা আর সিক্ত পরীক্ষা, তুমি দুইটা পরীক্ষার মাধ্যমে কি তুমি ক্যাটায়ন কিন্তু শনাক্তকরণ করতে পারবা। কিন্তু দুইটার মধ্যে কোনটা বেশি ভালো বা কোনটা তুমি করো, হ্যাঁ, কোনটা অ্যাকুরেট করা যায়, সেটা যদি আমি বলি তাহলে হবে সিক্ত পরীক্ষা। ঠিক আছে? সিক্ত পরীক্ষা হলো লাস্ট স্টেপ। মানে যখন তুমি শিক্ষা পরীক্ষায় হইতেছে কিছু কিছু সমস্যা হবে, শিক্ষা পরীক্ষায় যেটা অনেক সমস্যা হবে, যেটা তুমি সিক্ত পরীক্ষায় ওই সমস্যাগুলো হবে না। তাই সিক্ত পরীক্ষা যেটা আছে এটা হলো কি সব থেকে অ্যাকসেপ্টেবল ওয়ে। হ্যাঁ, শিক্ষা পরীক্ষায় নর্মালি তুমি দেখবা যে তোমার একটা রং হয়েছে একদম কাছাকাছি আরেকটার সাথে মিলে গেছে। তো এখন তোমার তখন কনফিউশন হতে পারে যে দুইটার মধ্যে কোনটা হবে। ঠিক আছে? তো এটা তুমি যদি সিক্ত পরীক্ষা করো তোমার কখনোই ওই কনফিউশনটা হবে না। আরো সমস্যা আছে। তার মানে নর্মালি শিক্ষা পরীক্ষায় তুমি করতে পারো, কিন্তু এটা খুব একটা অ্যাকুরেট না। ঠিক আছে? খুব একটা অ্যাকুরেট অ্যাকুরেট হয় না। কয়েকটা জিনিস ছাড়া বাকি জিনিসগুলো কাছাকাছি হইলে আর পার্থক্য করতে পারবা না, কিন্তু সিক্ত পরীক্ষায় পার্থক্যকরণ করা যায়। এখন একটা কথা আসো, তোমার দিচ্ছে একটা লবণ, তুমি লবণ চিনবা কেমনে? লবণ, লবণ চিনবা যৌগের শেষে দেখবা কি কি আছে, এগুলা তোমরা, এগুলা বেসিক জিনিস, এগুলা তোমরা জানো হয়তো। যৌগের শেষে, যৌগের শেষে দেখবা ক্লোরাইড মাইনাস থাকবে, নাইট্রেট থাকবে, সালফেট থাকবে। ঠিক আছে? ক্লোরাইড, নাইট্রেট, সালফেট, এই জিনিসগুলো থাকবে, কার্বনেট, CO3 2-। তার মানে কোনো একটা মৌলের শেষে, কোনো একটা মৌলের শেষে যদি এই চারটা জিনিস নর্মালি থাকো, এই চারটাই নর্মালি যদি দেখো, মনে করো লবণ। ঠিক আছে? যেমন সোডিয়াম কার্বনেট একটা লবণ, সোডিয়াম ক্লোরাইড একটা লবণ। ঠিক আছে? সোডিয়াম নাইট্রেট একটা লবণ, সোডিয়াম সালফেট একটা লবণ। ঠিক আছে? এই চারটাই কি, এই চারটাই হলো লবণ। এগুলো কিন্তু আমি বেসিক কথাবার্তা বলতেছি, যেগুলো তোমরা জানবা। ঠিক আছে? এগুলো তোমাদের জানা উচিত, এগুলো আর অনেক জায়গাতে লাগবে। তাহলে এগুলা হলো লবণ, তুমি চিনলে। এখন একটা তোমার জিনিস জানা লাগবে যে একটা লবণের কয়টা পার্ট আছে। একটা লবণের দুইটা পার্ট আছে, একটা কি ক্যাটায়ন, একটা অ্যানায়ন। যেমন সোডিয়াম কার্বনেট আমি দিলাম, এটার মধ্যে কি আছে, সোডিয়াম প্লাস আর কার্বনেট 2-। ঠিক আছে? তাহলে এইটা হলো কি, এটা হলো ক্যাটায়ন, এটা হলো ক্যাটায়ন, আর এইটা হলো অ্যানায়ন। ঠিক আছে? মেইনলি আমরা শিক্ষা পরীক্ষায় কি করি, শিক্ষা পরীক্ষায় ক্যাটায়নটা শনাক্তকরণ করি। ঠিক আছে? শিক্ষা পরীক্ষায় কি করি, শিক্ষা পরীক্ষায় আমরা করি মেইনলি এই ক্যাটায়ন। শিক্ষা পরীক্ষায় এই যে এটা আছে, এটা মানে শিক্ষা পরীক্ষায় ক্যাটায়ন। ঠিক আছে? শিক্ষা পরীক্ষা। কিন্তু সিক্ত পরীক্ষায় আমরা ক্যাটায়ন প্লাস অ্যানায়ন দুইটাই করি। ঠিক আছে? তাহলে শিক্ষা পরীক্ষায় কি, শুধু ক্যাটায়ন,
ক্যাটায়ন শনাক্তকরণ করবো, মানে যে প্লাস মাইনাস যেগুলো আছে এগুলা, ঠিক আছে। আর সিক্ত পরীক্ষায় আমরা কি করি, সিক্ত পরীক্ষা আমরা ক্যাটায়ন অ্যানায়ন দুইটাই শনাক্তকরণ করতে পারি, ঠিক আছে। তাহলে কি সিক্ত পরীক্ষার দেখলে আর একটা সুবিধা আছে, ক্যাটায়ন প্লাস অ্যানায়ন, ঠিক আছে। তাহলে এখন আমরা চলো প্রথমে, তার মানে দেখলে একটা লবণের যে পজিটিভটা আর একটা হলো অ্যানায়ন। এখন একটা দেখো, এই যে পজিটিভটা আসছে কই থেকে, এটা তোমাদের একটু জানা লাগবে। দেখো যে একটা, এই যে দেখো তুমি এখন এই সোডিয়াম কার্বনেট কেমনে কেমন তৈরি আছে, সোডিয়াম কার্বনেট দেখো H2CO3 প্লাস NaOH, এই দুইটা মিলে কি তৈরি করবে, Na2CO3 প্লাস পানি, তাই না, এটা তৈরি করবে। তাহলে দেখো এটা হলো কি, এটা হলো অ্যাসিড, এটা হলো কি ক্ষার, এটা হলো লবণ। তাহলে লবণের এই যে কার্বনেট মানে অ্যানায়ন পার্টটা আসতেছে কিন্তু অ্যাসিড থেকে, আর লবণের যে ক্যাটায়ন পার্টটা, এই ক্যাটায়ন পার্টটা আসতেছে কিন্তু ক্ষার থেকে, ঠিক আছে। তার মানে এটা যে কোনো কিছুর যে অ্যাসিডের অ্যানায়ন আসে, ঠিক আছে, অ্যাসিডের অ্যানায়ন আর ক্ষারের কি আসে, ক্যাটায়ন। তাহলে বেসিক কথা যেটা তোমরা সবাই জানো, ক্ষারের আসে ক্যাটায়ন, ঠিক আছে। ফলে আমি যে ক্যাটায়নগুলো শনাক্তকরণ করতেছি শিক্ষা পরীক্ষায়, এটা কিন্তু একটা কি ক্ষারীয়মূলক বলতে পারি না আমি, তার মানে এই ক্যাটায়নগুলো কি ক্ষারীয়মূলক, তাই না। ফলে শিক্ষা পরীক্ষায় আমরা ক্ষারীয়মূলক বা ক্যাটায়ন শনাক্তকরণ করি, ঠিক আছে, লবণের। আর তোমার সিক্ত পরীক্ষায় আমরা কিন্তু ক্যাটায়ন অ্যানায়ন মানে কি অ্যাসিডীয়মূলক ক্ষারীয়মূলক দুইটাই আমরা শনাক্তকরণ করি। তার মানে একটা কথা কি, জাস্ট অ্যাসিড থেকে অ্যানায়নটা আসে মানে কার্বনেট আসে, আর ক্ষার থেকে কি আসে, ক্যাটায়নটা আসে লবণ তৈরি করে। তাহলে অ্যাসিড থেকে যে ক্যাটায়নটা ওটা পানি তৈরি করবে, আর ক্ষার থেকে যে অ্যানায়নটা সেটা কিন্তু পানি তৈরি করে, তাই না। পানির যে H2O, যেটা একটা হাইড্রোজেন একটা OH, তাই না, একটা H প্লাস আর একটা হলো OH। এই H প্লাসটা আসে অ্যাসিড থেকে, মানে অ্যাসিড থেকে প্রোটন আসে, অ্যাসিড থেকে ক্যাটায়ন আসে, আর ক্ষার থেকে অ্যানায়ন আসে, মিলে পানি তৈরি করে। তাহলে লবণটা তৈরি করে কি অ্যাসিডের অ্যানায়ন আর ক্ষারের ক্যাটায়ন। তাহলে এটা তোমরা আশা করি বুঝছো। তাহলে এখন আমি একটা পরের জায়গাতে চাই। তাহলে এখন তোমার এই প্রসেসটা আছে, এইটার আগে মাঝখানে আমার আরো কিছু বুঝাইতে হবে। তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা করো, দেখো তোমরা আর কোনোদিন এই লবণ শনাক্তকরণ নিয়ে তোমাদের সমস্যা হবে না। তাহলে আমি বললাম যে আমরা প্রথমে যাব শিক্ষা পরীক্ষা, তাই না। শিক্ষা পরীক্ষা এখান থেকে এমসিকিউ খুবই আসে, এমসিকিউ ভেরি ভেরি কমন, ভেরি কমন, ভেরি কমন, ঠিক আছে, এমসিকিউ ভেরি কমন। তোমাদের আমরা মনে রাখার ট্রিক্সও বলবো কেমনে মনে রাখবা, ভেরি কমন এমসিকিউ, ঠিক আছে। এখান থেকে এমসিকিউ মেইনলি আসে, তোমার ইয়ে আসবে না। তাহলে মনে রাখবা শিক্ষা পরীক্ষায় আমরা তাহলে কি করতেছি, মেইনলি ক্যাটায়ন, তাই না। ক্যাটায়ন তোমার বইয়ে দেখবা যে কয়েক প্রকার ক্যাটায়ন আছে, ক্যাটায়ন বা ক্যাটায়নের আরেকটা নাম কি, ক্ষারীয়মূলক, কারণ এটা ক্ষার থেকে আসতেছে ক্যাটায়নটা, তাই না। ক্ষারীয়মূলক শনাক্তকরণ। এখন একটা তোমার কিছু জিনিস মনে রাখা লাগবে, এখানে কি করা হয় মেইনলি জানো, এখানে একটা মনে করো এই যে বুনসেন বার্নার মানে কি, তোমার একটা কুপির মতো যেখানে এরকম আগুন জ্বলায়, ঠিক আছে। এই বুনসেন বার্নার, এটা একটা কুপি মনে করে বুনসেন বার্নার। এখানে তোমার কি করা হয়, প্রথমে একটা প্লাটিনাম তার থাকবে, বুঝছো, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো নরমালি। মানে একটা কাঁচদণ্ড থাকে, মেইনলি কাঁচদণ্ডের মাথায় এই প্লাটিনাম তার পেঁচানো থাকে। তার মানে কি, ওই কাঁচদণ্ডের মাথায় প্লাটিনাম তার পেঁচানো আছে। ওই প্লাটিনাম তারে আমি কি করব, প্লাটিনাম তার পিটি তার, পিতে প্লাটিনাম তার, প্লাটিনাম তারটা আমি কি করব, নর্মালি HCl, ঠিক আছে, গাঢ় HCl। এই HClটা আমি HCl যেহেতু একটা কি তোমার একটা তরল, তাই না, তাই প্লাটিনাম তারটা HCl এর মধ্যে আমি একটু হালকা ওর মাথাটা একটু ভিজাবো, ভিজায় আমি কি করব, এই যে এখানে দিব, ঠিক আছে, বুনসেন বানারের শিখার মধ্যে দেবো। এই উপরে এটা হলো জারণ শিখা, ঠিক আছে, জারণ শিখা। নর্মালি এটা শিখার দুইটা পার্ট থাকে, জারণ শিখা, বিজারণ শিখা। তাহলে উপরে যে পার্টটা আছে দেখবা যেটার কালার নাই, যেটা নর্মালি মানে একটু সাদা সাদা কালার, ঠিক আছে, কালার নাই, এই পোর্শনটাতে দেখবা যে লাল লাল বা হলুদ হলুদ, কিন্তু উপরেরটা দেখবা নর্মালি কালার নাই, ওটার বলে জারণ, জারণ মণ্ডল, জারণ মণ্ডল বা পূর্ণ দহন মণ্ডল, ঠিক আছে, জারণ মণ্ডল বা পূর্ণ দহন মণ্ডল। তো এই জারণ মণ্ডল বা পূর্ণ দহন মণ্ডল মানে উপরের যে পার্টটা, সেইখানে আমি মেইনলি কি করব, ওই যে কাঁচদণ্ডের মাথায় যে প্লাটিনাম তার আছে, ওই তারের সাথে, তারের মধ্যে আমি কি একটু HCl অ্যাসিড মিশাবো, মিশিয়ে ওইটারে আবার তাপ দেবো, ঠিক আছে। দেন তাপ দিলে তো ওটা শুকায় যাবে, পরে আবার একটু HCl এর সাথে আমি একটু মিশাবো, মিশিয়ে আবার ওটাই করবো। এটার কারণ কি, ওটারে জীবাণুমুক্ত করতেছি, ঠিক আছে, ওটারে জীবাণুমুক্ত করতেছি, এটা একটা আরেকটা কারণ আছে। দেখো HCl আমি মিশালাম, তারপরে ওই HCl যে মিশাইছি, এরপর আমি একবার একটু HCl নিয়ে তারপর আমি কি করবো, ওটার মাথায় একটা লবণ,
লবণ আমি মিশাবো, ঠিক আছে। আপনার প্লাটিনাম তারে প্রথমে আমি HCl নিয়ে ওটারে আমি কি করলাম, একটু শুকাইলাম, শুকানোর পর আবার HCl ওইটার মাথায় আমি আবার ভিজাইলাম, ভিজাই তারপর ওইটার মাথায় আমি একটু লবণ লাগাই নিলাম, ঠিক আছে। লবণ তো তোমার ওখানে দিবে, তাই না, লবণ তো গুঁড়ি গুঁড়ি, ওই লবণে একটু নিয়ে আমি ওইটারে আবার তাপ দিব উপরে, ঠিক আছে। তাহলে ওই তাপ দিলেই তুমি দেখবা যে একটা কালার তৈরি হয়েছে, ঠিক আছে, বিভিন্ন কালার দেখবা যে উপর দিয়ে একটা কালার তুমি দেখতে পাবা, ঠিক আছে, মানে একটা রং হবে, ঠিক আছে, একটা রং বিচরণ করবে। তো ওই রংটা যেই কালারের হয় মূলত সেই কালার। তো এই রংগুলো কি কি হয় এখানে উপর ডিপেন্ড করে। দেখো তুমি যদি সোনালী হলুদ কালার দেখো, ঠিক আছে, তুমি যদি সোনালী হলুদ কালার দেখো, এই যে তুমি যদি সোনালী হলুদ কালার দেখো তাহলে সোডিয়াম, ঠিক আছে, সোনালী হলুদ কালার দেখে সোডিয়াম। এখানে আমি তোমাদের এগুলা বলতেছি কালার আসতেছে, কালারের প্রসেসটা কিভাবে আসতেছে এটা, মানে এরকম বিভিন্ন এখানে কালার আছে, এই কালারগুলো হলে তুমি চিনবা, ঠিক আছে। এখন একটা কথা তোমার মনে হতে পারে যে কালার কেন দেয়, তাই না, এখানে কালার তৈরি হওয়ার কারণ কি, জিনিসটা আসলে কি ঘটে। দেখো তুমি যখন লবণটা এখানে দিতেছো, এখন লবণ এখানে দেওয়ার পর তখন কি হইতেছে, লবণের তো অবশ্যই ক্যাটায়ন একটা আছে, আমি তো বলছি ক্যাটায়ন, যেমন এখানে কি থাকতে পারে, সোডিয়াম প্লাস থাকতে পারে, ক্যালসিয়াম 2 প্লাস থাকতে পারে, তাই না, স্ট্রোনশিয়াম 2 প্লাস থাকতে পারে, বেরিয়াম 2 প্লাস থাকতে পারে। তাহলে এই যে এইগুলা আছে নর্মালি, এদের যখন তুমি এখানে তাপ দিতেছো, এই এদের তো এরা তো নর্মালি একটা পরমাণু, তাই না, আয়ন হয়ে যেতেছে, তাই না, একটা পরমাণু তাপে তো তোমারই আয়ন হয়ে যেতেছে। তাহলে এরা কি হয় যে এরা তো বাষ্প হয়ে যায়, লবণগুলো তখন বাষ্পে পরিণত হয় না, মানে এরা তো অত্যাধিক তাপ পায়, তাই না, তাপ শক্তি পাইতেছে, তাপ শক্তি পায় কিন্তু এরা বাষ্পে পরিণত হয়, ঠিক তখনই রংটা আসে। এখন কেন আসে দেখো, এদের সবার বাইরের শেলের যে ইলেকট্রনগুলো আছে, ঠিক আছে, সোডিয়ামের ক্ষেত্রে যে বাইরের শেলের ইলেকট্রনগুলো আছে এরা তো চার্জ আগে ছিল না, লবণের মধ্যে থাকা অবস্থায় তো, মানে যখন আমি দিলাম তখন তো এরা উত্তেজিত হইলো, কেমনে হইলো, কারণ এদের সবার বাইরে ইলেকট্রন থাকে, তাই না, সোডিয়াম ক্যালসিয়াম প্রত্যেকের বাইরে ইলেকট্রন থাকে। যখন তুমি এখানে তাপ দিতেছো এরা তাপ শক্তি গ্রহণ করতেছে। তোমরা বোর পরমাণু মডেলে পড়ছো না, যখন এরা শক্তি বাইরে থেকে গ্রহণ করবে তখন এরা কি উচ্চতর শক্তি স্তরে যাবে, তাই না, উচ্চতর শক্তি স্তরে যাবে। ঠিক তুমি যতক্ষণ তাপ দিতেছো এরা তখন উচ্চতর শক্তি স্তরে কিন্তু গমন করতেছে। তুমি যখন তাপটারে সরাই দিবা তখন এরা আবার আগের জায়গাতে আসবে, ঠিক আছে। তো যতটুকু শক্তি শোষণ করে উচ্চতর শক্তি স্তরে গেছে, যখন তুমি তাপটা সরাই দিবা শক্তি নিয়ে নিবা তখন সেম পরিমাণ শক্তি বিকিরণ করে সে আগের জায়গাতে আসবে। তো এই যে শক্তিটা বিকিরণ করতেছে, শক্তি বিকিরণ করা কি, এখন শক্তি তো চলে যেতেছে, এই শক্তিটা কি, মানে ওই দৃশ্যমান তোমার এই যে একটা আলোক শক্তি হিসেবে বিচ্ছুরণ করে, ঠিক আছে। ওই আলোক শক্তির বিভিন্ন কালার থাকে, ওই যেই কালার, যেই পরমাণুর ক্ষেত্রে কোনো নির্দিষ্ট কালার আছে ওই কালার গ্রহণ করে ওইটাই দেখা যায় আমাদের, ঠিক আছে। তার মানে কি শক্তি বিকিরণ করতেছে, আর শক্তিটা মেনলি কি ফোটনের শক্তি রূপে বিকিরণ করতেছে, তাই না। এটা তোমাদের আগে পড়াইছি না যে যেই শক্তিটা বিকিরণ করে কি এই সি বাই ল্যামডা, তাই না। এই ল্যামডা মানে কি ওইটার একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য থাকবে। তাহলে যেই রঙের ক্ষেত্রে যেই তরঙ্গ দৈর্ঘ্য হয় বেনিয়া সহকলা, মানে 380 থেকে 780, যেই রেঞ্জের হয় ওটারে ওই কালার দেখা যায়। এখন বিভিন্ন মৌলের ক্ষেত্রে বিভিন্ন কালার আছে, পরে একটা ছক আছে। তাহলে ঘটনা ঘটতেছে এইটা, তোমরা এক কথায় মনে রাখবা, যখন আমরা তাপ দেই তখন কি হয়, বাইরের ইলেকট্রনগুলো উত্তেজিত হয়ে উচ্চতর শক্তি স্তরে যায়, ফলে তাপ আবার যখন সরাই নেই তখন নিচে আসে, ফলে কি হয় তারা একটা শক্তি বিকিরণ করে, ওই শক্তিটা কি আলোক শক্তি রূপে বিকিরণ করে। আর ওই আলো কি হয় বিভিন্ন অঞ্চলের হয়, বেগুনি হয়, নীল হয়, যার যেটা হয় তার ক্ষেত্রে ওইটা, ঠিক আছে, ওই শক্তির উপর ডিপেন্ড করে, ওই ল্যামডার উপর ডিপেন্ড করে বিভিন্ন এর বিভিন্ন শক্তি হয়। তাহলে এটা তোমরা বুঝলা। তার মানে এরকম প্রত্যেক লবণের ক্যাটায়ন গুলাই তখন কি করে, ওই যখন শক্তি তুমি দাও, তাপ শক্তি দাও, তখন ওরা উত্তেজিত হয়ে শক্তি বিকিরণ করে, আর তুমি সেই দেখো। তাহলে কিভাবে আলোক রশ্মিগুলা হয় বা বর্ণ বিচ্ছুরণ করতেছে এটা আমরা একটু দেখলাম। এখন একটা এমসিকিউ আসে যে, আচ্ছা এটা এমসিকিউ পরে দেখাতেছি, তাহলে তুমি এটা কিন্তু বুঝলে। এখন আরেকটা কথা আসছে, এখন আরেকটা কথা যে তুমি এখানে এই সিলটা কেন নিছো, তাই না, এটা তোমার অনেক মনে হতে পারে যে তুমি এই সিল অ্যাসিডটাই নিছো কেন, তাই না, অন্য কিছু তো নিতে পারতা আরো অন্য, তাই না, এই সিল অ্যাসিড তুমি কেন নিছো, এই সিল কেন নিলাম, কেন নিলাম, এটা তোমাদের খ নাম্বারে আসে। এই সিল কেন নিলাম এটা একটু মনে রাখো। দেখো তুমি যখন ওখানে এই সিল নিছো সাথে লবণটা, আমি তো বলছি যে লবণ নর্মালি পটাশিয়াম যদি আমি ধরি, পটাশিয়াম ক্লোরাইড লবণ হতে পারে, পটাশিয়াম নাইট্রেট লবণ হতে পারে, পটাশিয়াম কার্বনেট লবণ হতে পারে, পটাশিয়াম সালফেট লবণ হতে পারে। এই চারটাই তো লবণ। তো তোমার তো ওরা বলবে না যে আমি পটাশিয়াম ক্লোরাইড দিচ্ছি বা পটাশিয়াম নাইট্রেট দিচ্ছি, যে কোনো লবণই তো দিতে পারে। তুমি কিন্তু লবণটা জানো না তোমার কোন লবণ দিচ্ছে, তাই না, পটাশিয়ামের কোন লবণ দিচ্ছে তুমি কিন্তু জানো না। তো তুমি তখন এই সেল যখন নিছো তো তখন দেখো, তখন এই যে কোনো লবণটাই হোক, ঠিক আছে, তোমার যে কোনো লবণই দেখ, কে সিএল নিলে তো সেই এইচ সিএল এর সাথে বিক্রি করে কে সিএল তৈরি করবে। কিন্তু নর্মালি এই তিনটারে যদি তুমি যে আগে এখানে এইচ সিএল নিতেছো, এইচ সিএল নেওয়ার পর তুমি যদি এই তিনটারে দাও, এই তিনটার যে কোনো একটা হয়, তাহলে ওরা এইচ সিএল এর সাথে বিক্রিয়া করবে, এইচ সিএল প্লাস, সাপোজ হয়তো তোমার লবণটা পটাশিয়াম নাইট্রেট, তাহলে পটাশিয়াম নাইট্রেট যেটা আছে সেটা এইচ সিএল এর সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে জানো, পটাশিয়াম ক্লোরাইড, ঠিক আছে, পটাশিয়াম ক্লোরাইড তৈরি করতেছে, মানে কি প্রথমটা তৈরি করতেছে। দেন আবার পটাশিয়াম সালফেট তুমি যদি নাও,
এই পটাশিয়াম সালফেট আবার ওই যে HCl-টা নিছে ওটার সাথে বিক্রিয়া করে ওইও দেখবে যে পটাশিয়াম ক্লোরাইড তৈরি করতেছে, ঠিক আছে। HCl এর সাথে যদি নাও পটাশিয়াম সালফেট যদি তোমারে দেয়, হ্যাঁ, তাহলে ওইও দেখবে যে KCl তৈরি করছে। আলটিমেটলি পটাশিয়াম ক্লোরাইড দিলে পটাশিয়াম ক্লোরাইডই থাকবে, কিন্তু অন্য যে কোনো তোমার যদি লবণ দেয়, নাইট্রেট, কার্বনেট বা সালফেট, ওরা ওই যে তুমি যে HCl-টা নিতেছো প্রথমে ওর সাথে বিক্রিয়া করে আলটিমেটলি কি পটাশিয়াম ক্লোরাইডই তৈরি করবে। তার মানে প্রতি ক্ষেত্রে তোমার যেই লবণই দেখ তুমি পটাশিয়াম ক্লোরাইড তৈরি করতেছো, তাই না? এখন একটা কথা যে পটাশিয়াম ক্লোরাইডই তৈরি হইতেছে কেন, এটার সুবিধা কি? এটার সুবিধা একটা আছে যে পটাশিয়াম ক্লোরাইড, এটা কি পটাশিয়াম ক্লোরাইড হলে কি দেখো আমি উপরে লিখতেছি, তোমরা এই জিনিসগুলো প্রত্যেকটাই নোট করে নেবে। পটাশিয়াম ক্লোরাইড, সরি ক্লোরাইড না, নর্মালি যে কোনো ক্লোরাইড, লবণ অধিক উদ্দায়ী হয়, ঠিক আছে। অধিক উদ্দায়ী, এগুলো তোমরা একটু লিখে নেবা, ঠিক আছে। অধিক উদ্দায়ী মানে কি জানো? তুমি খুব কম পরিমাণে যদি তাপ দাও তাহলে ওরা কি করে উদ্দায়ী হয়ে যায়, মানে ওই যে বাষ্প হয়ে যায়। আর বাষ্প হইলে কি তাড়াতাড়ি রং দিবে, ফলে তুমি তাড়াতাড়ি চিনতে পারবা, ফলে তুমি অল্প পরিমাণ তাপ শক্তি দিয়ে কিন্তু চিনতে পারবা। তার মানে এটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ যে কি আমি কেন HCl নিতেছি, কারণ HCl আমি নিতেছি যেন অন্য সব HCl নেওয়ার কারণে বাকি যেই লবণই দেখ তুমি ক্লোরাইড লবণ পাইতেছি, ফলে এই ক্লোরাইড লবণ যেহেতু এর গলনাঙ্ক অন্য সবার থেকে কম, এই নাইট্রেট, সালফেট, কার্বনেট যা আছে এদের বাকিদের থেকে এই যে ক্লোরাইড লবণ এর কিন্তু গলনাঙ্ক কম, ফলে অল্প পরিমাণ তাপ দিতেই এরা বাষ্পে পরিণত হয়, ফলে রং দেখায়, ফলে আমার বেশিক্ষণ ওয়েট করা লাগে না, ঠিক আছে। ফলে যে কোনো ক্লোরাইড লবণকে অধিক হতে, এই কথাটা তোমরা মনে রাখবা, তাহলে কেন নেওয়া হয় এটা তোমরা বুঝলাম, ঠিক আছে। তাহলে এই যে রং যে বিচরণ করছে, আরেকটা কথা আছে যে তোমার অনেক রং তো বিচরণ করবে, তো রংগুলা ইউজ করার জন্য দেখবে যে নীল কাঁচ, কোবাল্ট কাঁচ ব্যবহার করা হয়। কোবাল্ট কাঁচ, হ্যাঁ, কোবাল্ট কাঁচ মানে যে সানগ্লাস, ঠিক আছে, সানগ্লাস ইউজ করা হয়। এটা কেন? এখন দেখো কোনো কোনো ক্ষেত্রে এক বা একাধিক রং ওরা করতে পারে, ঠিক আছে। দেখো তুমি একটা লবণ নিছো, কোনো লবণই তো তুমি পিওর নাও না, তাই না? সব লবণ কি এত পিওর হয়? সব লবণ পিওর হয় না। যেমন পিওর তোমার এই লবণের মধ্যে দেখা যায় তুমি সোডিয়াম, এটা দেখো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেটা বলতেছে যে কোবাল্ট কাঁচ কেন ব্যবহার করা হয়, তাই না? কোবাল্ট কাঁচ এটা তোমাদের দেখবে যে বই আছে। কোবাল্ট কাঁচ মানে একটা চশমা মনে করো, ঠিক আছে, একটা নীল চশমা, ওই নীল চশমা ব্যবহার করা হয় রংগুলা দেখার জন্য। এখন তুমি হয়তো সোডিয়াম সালফেট লবণ নিছো, কিন্তু প্রত্যেকটা জিনিসটা তো পিওর না। এখানে হয়তো দেখবে যে পটাশিয়ামও আছে, তাই না? কারণ ভেজাল হিসেবে পটাশিয়ামও মিশ্রিত আছে। তাহলে তখন তুমি যখন এই এই যে এইটারে যখন তুমি ওখানে উত্তপ্ত করবা, তখন তো একই সাথে সোডিয়াম প্লাস পটাশিয়াম প্লাস দুইটা ক্যাটায়নই থাকতেছে, ফলে সোডিয়াম প্লাসের রং সোনালী হলুদ, পটাশিয়ামের রং কিন্তু বেগুনি, ফলে দুইটা রং একসাথে মিশ্রিত হবে। ফলে এই রঙের কারণে এই রং তুমি বুঝতে পারবে না, এই রঙের কারণে এই রং তুমি বুঝতে পারবে না। আলটিমেটলি তুমি কিন্তু কোনো রঙই বুঝতে পারতেছো না, তুমি কোনো আয়নই শনাক্তকরণ করতে পারতেছো না। তো এই জন্য তখন তোমার কি হয়, কোবাল্ট কাঁচ যখন তুমি ব্যবহার করো তখন সে একটা যে কোনো রং শোষণ করে নিতে পারে। যেমন পটাশিয়াম থেকে যে বেগুনি আছে, সেই বেগুনি রংটা কি করতে পারে, কোবাল্ট কাঁচ শোষণ করে। ফলে তুমি কিন্তু ওই চশমা পরে কিন্তু এই বেগুনি রংটা আর দেখতে পারো না, তুমি শুধু সোডিয়ামের রংটা দেখতে পারবা। ফলে তুমি শিওর থাকবে যে ওখানে সোডিয়াম আছে, ঠিক আছে। তার মানে এটার সুবিধা কি, এক বা একাধিক যখন আয়ন থাকে, ভেজাল হিসেবে একাধিক আয়ন যখন থাকে, তখন অন্য যে রংটা থাকে সেটা ওই কোবাল্ট কাঁচ নিজে শোষণ করে, ঠিক আছে, তোমার দেখতে দিবে না, নিজে শোষণ করে নেবে। ফলে তুমি জাস্ট একটা রঙই দেখতে পারবা, ফলে তুমি আয়নটা শনাক্তকরণ করতে পারবা। ফলে কোবাল্ট কাঁচ কেন ইউজ করা হয় দেখছো, এটা তোমরা বুঝে গেছো, তোমাদের বইয়ে লেখা আছে এটা। তাহলে আমি তোমাদের করলাম, ঠিক আছে। তো চলো আগাই, তাড়াতাড়ি শেষ করতে হবে। তো এখানে কিছু রং দেওয়া আছে, দেখো, যদি সোনালী সোডিয়াম যদি হয় তাহলে হবে সোনালী হলুদ, ঠিক আছে। সোনালী হলুদ সোডিয়াম, দেখো এই যে সোনালী হলুদ সোডিয়াম, সোডিয়ামের কি আছে, সোডিয়ামে কি এস আছে না, সোডিয়ামে এস, সোনালী হলুদে এস, ঠিক আছে। সোডিয়াম সোনালী হলুদ মনে থাকবে। এই যে পটাশিয়াম হলো বেগুনি, পটাশিয়াম হলো কি বেগুনি, এটা তোমার মনে রাখা লাগবে, সব জায়গাতেই আছে পটাশিয়াম বেগুনি, ঠিক আছে। পটাশিয়াম বেগুনি এটা তোমার একটু মনে রাখা লাগবে, এটা খুবই আসে, ঠিক আছে, খুবই আসে পটাশিয়াম বেগুনি, এটা মনে রাখবা, কয়েকবার একটু যদি দেখো তাই মনে হবে, ঠিক আছে। তাহলে সোডিয়াম সোনালী হলুদ এস এস, পটাশিয়াম বেগুনি। ক্যালসিয়াম ইটের মতো লাল, এইটা খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউ এইচএসসি তে আসে যে ক্যালসিয়াম কি ইটের মতো লাল, ঠিক আছে। ইট যেমন কি লাল দেখছো না, ইট তো অনেক লাল, তাই না, ওই ক্যালসিয়াম মনে করবা লাল, ঠিক আছে। তাহলে ক্যালসিয়াম হলো ইটের মতো লাল, আর স্ট্রোনশিয়াম হলো টকটকে লাল, ঠিক আছে, টকটকে লাল, এটা মনে রাখবা যে টকটকে লাল, স্ট্রোনশিয়াম হলো কি টকটকে লাল। তাহলে নর্মালি এই যে স্ট্র তোমরা স্ট্র দেখছো না, এই যে তোমরা যে বিভিন্ন জুস খাও, জুসের যে পাইপগুলো ব্যবহার করা হয় না, ওগুলো তো স্ট্র, তো দেখবে যে লাল রঙের স্ট্র দেয় তোমার, ঠিক আছে, লাল রঙের স্ট্র, জুস খাওয়ার জন্য লাল রঙের স্ট্র। তো স্ট্রটা লাল এই জন্য তুমি মনে রাখবা স্ট্রতে কি স্ট্রনশিয়াম, ওই পাইপটা বা স্ট্রটা যেটা লাল ওটা হলো কি স্ট্রনশিয়াম, ফলে স্ট্রনশিয়াম লাল, টকটকে লাল, ঠিক আছে। বেরিয়াম মনে রাখবা যে বাটিতে একটা কাঁচা আপেল আছে, কি আছে,
বাটিতে একটা বাটি দিছে, তোমার বাটির মধ্যে একটা আপেল আছে, কাঁচা আপেল, কাঁচা আপেল, ঠিক আছে, বাটিতে কাঁচা আপেল। এই ট্রিক্সগুলো একটু মনে রেখে, এগুলো খুবই আসে, ঠিক আছে। তাহলে বাটিতে একটা কাঁচা আপেল আছে, তাহলে বাতে কি, বাটি মানে কি বেরিয়াম, ঠিক আছে। তাহলে বেরিয়াম কি কাঁচা আপেলের মতো হোক, ঠিক আছে, বা হলুদাভ সবুজ, কাঁচা আপেলের মতো এটাই আসে, কাঁচা আপেলের মতো সবুজ বা কি হলুদাভ সবুজ, ঠিক আছে, একটু হলুদ হলুদ সবুজ না এটা। তাহলে কাঁচা আপেলের মতো সবুজ বা হলুদ হলুদ সবুজ। স্ট্রনশিয়াম স্ট্র, তুমি জুস খাও লাল স্ট্রতে, ফলে টকটকে লাল। রুবিডিয়ামও কি লালচে বেগুনি। দেখো এখানে রুবিডিয়াম আর বি, আরতে কি রেড, আর বিতে কি বাদামি, ঠিক আছে। ফলে রেড মানে কি লাল, ফলে আরতে লালচে, বিতে বাদামি, ঠিক আছে, এটা মনে থাকবে, এটা মনে থাকলো, ঠিক আছে। আরবি রুবিডিয়াম, আরতে রেড বা লাল, বিতে কি বাদামি, গেল। সিজিএম খুব একটা গুরুত্বপূর্ণ না, লিথিয়ামও এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না, ঠিক আছে, এটা কিন্তু মনে মনে রাখো, নীল নীল এত গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো এই কয়েকটা, ঠিক আছে, এই যে এই কয়েকটা আমি যেটা বললাম, এইটা এটা 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 এটা, ঠিক আছে। এবার এখানেও দেখে একই, যে পটাশিয়াম কি বললাম, পটাশিয়াম নর্মালি যে খালি চোখে তুমি দেখতে পারবে, তুমি কাঁচ ইউজ করে নাই, খালি চোখে কি যে হালকা বেগুনি, তাই না, যে এখানে তো লিখছিলাম বেগুনি, পটাশিয়াম বেগুনি। তারপর দেখে যে কপার, এটা খুবই গুরুত্বপূর্ণ, কপার কিরকম নীলাভ, নীলাভ সবুজ, ঠিক আছে, নীলাভ সবুজ, এটা হলো খালি চোখে। তোমার কোবাল্ট কাজ এটা কম আসে, নর্মালি খালি চোখে কেমনে দেখতে ওইটা, যদি কোবাল্ট কাজ প্রশ্নে থাকে তখন তো এগুলো অ্যান্সার হবে, কিন্তু নর্মালি যদি বলে শিক্ষা পরীক্ষা কেমন রং দেয়, তাহলে তোমরা খালি চোখের গুলা দিবা। আর সোডিয়াম কি সোনালী হলুদ বললাম, আর ক্যালসিয়াম তো ইটের মতো লাল বললাম। এখন দেখো এই সোডিয়ামটা সোনালী হলুদ, কিন্তু কোবাল্ট কাছে কেমন দেখা যায় ওইটা তোমার অনেক টাইমে বলে। তাহলে কোবাল্ট কাছে কি বিশেষ বর্ণ নেই, এখানে লেখা আছে দেখো, সোডিয়াম কি বিশেষ বর্ণ নেই। আর ক্যালসিয়াম, ক্যালসিয়াম দেখো, ক্যালসিয়াম কিন্তু তো ইটের মতো লাল, ক্যালসিয়াম আসলে ইট, ক্যালসিয়াম আসলে ইট, এই এটা খুবই আসে, ঠিক আছে, ক্যালসিয়াম মানেই ইট। তাহলে ক্যালসিয়ামটা ইটের মতো দেখবে খালি চোখে, কিন্তু তুমি কোবাল্ট কাজ যদি নাও হালকা সবুজ, এটা মনে রাখো, এটা আসে, ঠিক আছে। তাহলে বাকি সবগুলাই তুমি খালি চোখে, এগুলা কিন্তু সব খালি চোখে, ঠিক আছে, এগুলাও খালি চোখে, এগুলা তো ওগুলাই, তাই না। কিন্তু ক্যালসিয়ামটা কোবাল্ট কাছে কিরম দেখা যাবে, হালকা সবুজ, এটা মনে রাখো, ঠিক আছে, হালকা সবুজ। তেমনি যে কপারটাও নর্মালি কি যে নীলাভ সবুজ, এগুলা বাকিগুলা এগুলা কোবাল্ট কাছে শুধু ক্যালসিয়ামটাই বেশি আসে, আর এগুলা তো বিশেষ বর্ণ নেই। আর পটাশিয়ামটাও কি গোলাপি গোলাপি লাল শিখা দেখা যায়, ঠিক আছে। তাহলে এগুলাতে তুমি প্রথম পাঁচটা মনে রাখতেছো খুবই সুন্দর করে, সিএস তে নীল, এটা এটা পারলে মনে রাখো। তাহলে এই পাঁচটা মনে রাখতেছো, আর এখানে এগুলা তো এগুলাই, তাই না, পটাশিয়াম সোডিয়াম এগুলা তো এখানে আছে, কপারটা নেই, কপারটা ইম্পর্টেন্ট, নীলাভ সবুজ এটা মনে রাখো, কপারটা এখানে এক্সট্রা আছে, প্লাস ক্যালসিয়ামের কোবাল্ট কাছে কিরকম দেখা যাবে, হালকা নীল, এটা এখানে এক্সট্রা আছে। তাহলে এই ছকটা তোমরা এখানে কি করবা, পড়বা। এখন পাশাপাশি দেখো বলছে যে শিক্ষা পরীক্ষায় কোনটি রং দেয় না, এটা খুবই আসে, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ, 5 স্টার, ঠিক আছে। শিক্ষা পরীক্ষায় রং দেয় না কোনটি, নিচের কোনটি শিক্ষা পরীক্ষায় কোনো রং দেয় না, এটা আসে, নিচের কোনটি শিক্ষা পরীক্ষায় কোনো রং দেয় না, কোনো রং দেয় না, ঠিক আছে, কোনো বর্ণই দেখায় না। নর্মালি মনে রাখবে রং দেয় না কে কে, দুইটা আছে, একটা হলো কি ম্যাগনেসিয়াম, আর একটা হলো বেরিলিয়াম, এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ম্যাগনেসিয়াম আর বেরিলিয়াম কোনো বর্ণ দেয় না, ঠিক আছে। বেরিয়াম না, কিন্তু বেরিলিয়াম, বেরিয়াম কিন্তু বর্ণ দেয়, বেরিয়াম কাঁচা আপেলের মতো, কিন্তু বেরিলিয়াম বর্ণ দেয় না। তো বিই মনে রাখবা, ঠিক আছে, এমজিবিই, ঠিক আছে, এমজিবিই, এমবি, এমবি দিয়ে মনে রাখতে পারো যে ম্যাগনেসিয়াম আর বেরিলিয়াম এই দুইটা রং দেয় না। এখন তোমার খ নাম্বারে আসে যে কেন রং দেয় না, ঠিক আছে, কেন রং দেয় না, কেন দেয় না, কেন দেয় না। এখন দেখো নর্মালি এই দুইটার নর্মালি কি আয়নীকরণ শক্তি বেশি, আয়নীকরণ শক্তি বলতে কি জানো, কোনো একটা যৌগরে আয়নে পরিণত করতে বেশি শক্তি লাগবে, তার মানে তার আকার ছোট হবে, যেমন এর এরকম এরকম এইরকম, ঠিক আছে। তাহলে এখানে আছে দুইটা, এখানে আছে আটটা, 10টা, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে এখানে কয়টা আছে, আর দুইটা, তাই না। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 3 নাম্বার কক্ষপথে দুইটা ইলেকট্রন। তো নর্মালি যেহেতু এর কক্ষপথ ছোট, তাই না, নর্মালি কক্ষপথ ছোট, ফলে এই দুইটা ইলেকট্রন কিন্তু নিউক্লিয়াসের সাথে খুবই আকর্ষিতভাবে আছে। ফলে তুমি নর্মালি একটু তাপ দিয়ে কিন্তু এই দুইটারে সরাইতে পারবে না, এই দুইটারে সরাইয়া উচ্চতর শক্তি স্তরে নিতে পারবে না, সেই ক্ষেত্রে অনেক শক্তি দেওয়া লাগবে। কিন্তু বুনসেন বার্নারে তুমি যে তাপটা পাও, ওই তাপটা থেকে এত শক্তি পাওয়া সম্ভব না, ঠিক আছে। এখানে দেখো পটাশিয়াম প্লাস, এগুলা প্লাস, ঠিক আছে, সোডিয়াম প্লাস, সোডিয়াম প্লাস পটাশিয়াম প্লাস, এদের তো সবার লাস্টে একটা ইলেকট্রন থাকে, ফলে একটা ইলেকট্রন অতি অল্প শক্তি দিয়ে পার হয়ে যায়। কিন্তু দুইটা ইলেকট্রন যেহেতু আছে, আর কক্ষপথটা ছোট, ঠিক আছে, 3 নাম্বার কক্ষপথ নর্মালি ছোট, এই জন্য নর্মালি অল্প শক্তি দিয়ে এই দুইটা কি করা, কক্ষপথ থেকে বের হয় না, ফলে ফলে কি, ফলে এদের আয়নে পরিণত করা যায় না, ফলে এরা কি কোনো বর্ণ দেখায় না।
কারণ ইলেকট্রন যদি উচ্চতর শক্তি স্তরে যায় আবার ফিরে আসে তখনই তো শক্তি বিকিরণ করবে, তাই না? তখনই তো আলো শক্তি আসবে। কিন্তু এরা নর্মালি কেউ উচ্চতর শক্তি স্তরে যাইতেই পারে না, কারণ উচ্চতর শক্তি স্তরে যাওয়ার জন্য যতটা শক্তি প্রয়োজন ততটা ওই বুনসেন বার্নারের আগুন থেকে পায় না, ওরা ওই শিখা থেকে পায় না, বুঝছো? এই যে বললাম না শিখার উপরে লবণ ধরছো, ওইখান থেকে ওই পরিমাণ শক্তি পায় না, ফলে এরা এই দুইটা কি করে কোনো রং দেখায় না। তাহলে খ নাম্বারে তোমরা এমনি দিবা যে ম্যাগনেসিয়াম বেরিলিয়াম নর্মালি এদের 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 পারমাণবিক আকার ছোট, পারমাণবিক আকার ছোট হলে আয়নীকরণ শক্তি বেশি, ফলে যার কারণে এদের কি যে বুনসেন বার্নারের শিখা থেকে এদের নর্মালি ইলেকট্রনগুলোরে উত্তেজিত করে উচ্চতর শক্তি স্তরে নেওয়া যায় না, ঠিক আছে? তেমনি তোমাদের বই দেখবে যে এটাই আছে। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ, ম্যাগনেসিয়াম আর বেরিলিয়াম কোনো বর্ণ দেয় না, ঠিক আছে? তাহলে এবার আসো আমরা কি তাহলে শিখা পরীক্ষা দেখে ফেললাম, এখন আমরা কি সিক্ত পরীক্ষা দেখবো, তাই না? সিক্ত পরীক্ষাটা এটা খুবই গুরুত্বপূর্ণ। সিক্ত পরীক্ষা কেমনি করবা? তো সিক্ত পরীক্ষায় নর্মালি আমি তোমাদের বলছিলাম যে ক্যাটায়ন আর অ্যানায়ন দুইটাই করা যায়, ঠিক আছে? সিক্ত পরীক্ষা, সিক্ত পরীক্ষা যেটা কি ক্যাটায়ন প্লাস অ্যানায়ন নর্মালি দুইটা আছে, ক্যাটায়ন ও অ্যানায়ন, ঠিক আছে? তার মানে শিখা পরীক্ষায় তুমি কি করবা যে ক্যাটায়ন অ্যানায়ন দুইটাই শনাক্তকরণ করবা। তো এখানে প্রথমে তোমার আমি এমসিকিউ এর জন্য একটা ট্রিক্স শিখাই দিই, যে এমসিকিউ এ নর্মালি মেইনলি এমসিকিউ কি আসে যে এখন আমি তো বললাম যে তোমার সিক্ত পরীক্ষা এই শিখা পরীক্ষায় কিন্তু তোমার কি কি লাগতেছে, নর্মালি ওই যে একটা আগুন লাগতেছে, আগুনে তুমি লবণটারে জাস্ট কি করতেছো ওই যে ওখানে উত্তপ্ত করতেছো, তাই না? কিন্তু এই ক্ষেত্রে তোমার একটা রিয়াজেন্ট লাগে বা বিকারক লাগে, ওই বিকারক তুমি এই দ্রবণের মধ্যে যুক্ত করবা, ফলে ওরা বিভিন্ন বর্ণ দেবে। তাহলে ওইটা কি কি দেখো, তাহলে কি বললাম এখানে তোমার একটা বিকারক লাগে, তাই না? একটা বিকারক লাগবে, ওই বিকারকটা তুমি ধরবা। তাহলে এখানে তোমার একটু মনে রাখা লাগবে যে এখানে কোন কোন বিকারে ইউজ করা হয়। তার মানে সিক্ত পরীক্ষায় মেনলি কি করা হয়, সিক্ত পরীক্ষায় বিকারক ইউজ করি আমরা, বিকারক, বিকারক বা রিয়াজেন্ট, বিকারক বাকি রিয়াজেন্ট, এই জিনিসগুলা মানে এগুলার লবণ থাকবে, তোমার একটা লবণ দিবে, আননোন একটা লবণ দিবে, লবণের একটা দ্রবণ দিবে, ঠিক আছে? একটা এইখানে একটা টেস্ট টিউব আছে মনে করো, এই টেস্ট টিউবে কি থাকবে, একটা লবণের দ্রবণ থাকবে, মানে তোমার এখানে যে কোনো একটা লবণের একটা দ্রবণ করে দিবে। তুমি এই দ্রবণে বাইরে থেকে কি করবা, রিয়াজেন্ট যুক্ত করবা। এই বিকারক তোমার বিকারক, এই যে এগুলা বিকারক নর্মালি অনেকগুলা বিকারক আছে, তুমি যেটা শনাক্ত করবা, যেমন ক্যালসিয়ামের জন্য একটা বিকারক, অ্যালুমিনিয়ামের জন্য আরেকটা বিকারক, ফেরাসের জন্য আরেকটা বিকারক, ফেরিকের জন্য একটা বিকারক, তো এগুলা প্রত্যেকের জন্য আলাদা বিকারক আছে। তাহলে তুমি র্যান্ডমলি তুমি তো জানো না কোনটা লবণ আছে, তাই না? ফলে তোমার সবগুলোর জন্যই তোমার টেস্ট করতে হবে। ক্যালসিয়ামের যে বিকারক সেটা তুমি একবার যুক্ত করবা, দেখবা যদি ওইরকম বর্ণ দেয় ক্যালসিয়ামের সাথে যুক্ত করলে যেরকম বর্ণ দেওয়ার কথা ওরকম যদি বর্ণ দেয় তার মানে ক্যালসিয়াম আছে ওখানে, ঠিক আছে? ক্যালসিয়াম আছে। তারপর অ্যালুমিনিয়ামের জন্য যে বিকারক আছে সেই বিকারকটা তুমি লবণে যুক্ত করবা, যুক্ত করার পর অ্যালুমিনিয়ামের যে বর্ণ দেওয়ার কথা, যে অর্ধকের দেওয়ার কথা সেইটা যদি দেয় তাহলে মনে করবে অ্যালুমিনিয়াম আছে। তো এমনি করে প্রত্যেকটার একটা করে বিকারক আছে, যেই বিকারক দিয়ে ওই রকম রং বা ওই রকম পজিটিভ রেজাল্ট দিবে মনে করবা সেই, মানে এটা একটু খাটুনি যে তোমার প্রত্যেকটাই টেস্ট করে দেখা লাগবে, ঠিক আছে? এটা অনেকখানি খাটো। ওখানে তো তুমি জাস্ট এখানে কি করলা, করলা জাস্ট শিখার মধ্যে দিলা, একটা রং হইলো তুমি মিলাই দেখো। কিন্তু এই ক্ষেত্রে তোমার প্রত্যেকটা বিকারক, প্রত্যেকটার জন্য যে আলাদা আলাদা বিকারক, ওই প্রত্যেকটা তোমার দেওয়া লাগে, এটা একটা পরিশ্রমের কাজ, ঠিক আছে? তো তোমার আমি বলি ল্যাবরেটরিতে তোমার এমনি কেমনে করা হয়। ল্যাবরেটরিতে মানে নর্মালি একটা বড় একটা একটা দিবে, যেটার মধ্যে অনেকখানি দ্রবণ থাকবে, ঠিক আছে? ওই লবণের দ্রবণটা থাকবে। তো তুমি ওইখান থেকে নর্মালি কি ছোট একটা টেস্ট টিউব দিবা, কারণ আমি তো বলছি যে এখানে তুমি তো জানো না যে তোমার কোনটা লবণ, ফলে তোমার অনেকগুলো রিয়াজেন্ট যুক্ত করা যায়। ফলে একটা টেস্ট টিউবে তুমি কিন্তু একটা বিকারকই যুক্ত করতে পারবা, একটা অর্ধকেবি পড়বে, ঠিক আছে? ওই টেস্ট টিউবে আর কোনো বিক্রিয়া কিন্তু ঘটাইতে পারবা না। ফলে একটা তোমার একটা বড় দ্রবণ দিয়ে অনেকখানি মোটামুটি দ্রবণ দিবে, লবণের দ্রবণ দিবে। দেন তুমি ওইটারে কি করবা, অনেকগুলো টেস্ট টিউব তোমার কাছে থাকবে, 6-7টা টেস্ট টিউব থাকবে। প্রত্যেকটা টেস্ট টিউবে এইখান থেকে অল্প অল্প করে কি করবা, লবণের দ্রবণ ওখানে যুক্ত করবা, ঠিক আছে? লবণের দ্রবণ, অল্প অল্প লবণের দ্রবণগুলো তুমি এই টেস্ট টিউবে এখানে যুক্ত করবা, ঠিক আছে? যেমন তোমার কাছে যদি 6টা টেস্ট টিউব থাকে, 6টাতে অল্প করে লবণের দ্রবণ 6টাতে নিলা, দেন 6টাতে তুমি 6টা আয়নের জন্য যে যে বিকারক আছে 6টাই যুক্ত করলা। দেন প্রত্যেকটা তুমি মিলাই দেখলা যে যেই পরিমাণ অর্ধকেপ দেওয়ার কথা ওই পরিমাণ দিতেছে কিনা, ঠিক আছে? প্রত্যেকটা মিলতেছে কিনা ওইটা তোমার এরকম দেখা লাগবে। তো এরকম করবা, বুঝছো? তার মানে কি করলা, তোমার একটা মাদার একটা দ্রবণ দিল যেখানে অনেকটুকু লবণের দ্রবণ আছে, দেন ওই লবণের দ্রবণগুলো তুমি ছোট ছোট টেস্ট টিউবে, 6-7টা টেস্ট টিউবে প্রত্যেকটাই অল্প পরিমাণ নিলা। দেন প্রত্যেকটা টেস্ট টিউবে তুমি আলাদা আলাদা বিকারক, প্রত্যেকটা লবণের জন্য যে বিকারক, এর জন্য একটা বিকারক, এর জন্য একটা বিকারক, ওই সবগুলা বিকারক একটা একটা করে প্রত্যেকই দ্রবণে দিলা। দেন তুমি প্রত্যেকটার সাথে মিলাই দেখলা যে কোনটার কোনটা পজিটিভ দিতেছে, কোনটা অর্ধেকে পড়তেছে, ওগুলা কি পড়বে এটা আমি তোমাদের একটু পরে দেখাইতেছি। তাহলে বুঝছো তো এটা?
তো এটা এখন বুঝছো। এখন তোমার আমি মেইন প্রসেসে যাই। তার মানে কি, তোমার জাস্ট এখন রিয়াজেন্ট গুলো, এখন তোমার একটা জিনিস মনে রাখা লাগবে যে এই যে লবণগুলো আছে, কোন লবণের ক্ষেত্রে কোন বিকারক তুমি নিবা। তো এটা মনে রাখার জন্য আমার কাছে টেকনিক আছে, কোনো টেনশন নাই। তোমার আমি শিখে দিতেছি যে কোন বিকারকের জন্য কোন, তুমি কোন লবণের জন্য কোন বিকারক নিবা, ঠিক আছে। তাহলে এটা আমি মুছাই দিই। প্রথমে তোমার আমি শর্টকাটটা আমি শিখাই দিই, জাস্ট অল্প। এটা এখান থেকে তোমাদের কিন্তু এমসিকিউ খুব আসে, সিকিউ আসে, ঠিক আছে। এখান থেকে সিকিউ আসে যে ক্যালসিয়ামের অমুকির সাথে ওই করো। তাহলে এখান থেকে তোমার মেনলি কি লাগবে, তোমার মেনলি বিকারকগুলো মনে রাখা লাগবে, ঠিক আছে। যে ক্যালসিয়ামের জন্য আমি কোন বিকারক নিব। তাহলে এখানে একটা জিনিস দেখো, যে এখানে আমি কয়েকটা ক্যাটায়ন লিখছি। নর্মালি অ্যানায়ন কিন্তু তিনটা আছে। অ্যানায়ন কি কি আছে, ক্লোরাইড, সালফেট, একটা হলো কি কার্বনেট, ঠিক আছে, 2 এই তিনটা অ্যানায়ন আছে, যেটা একদমই সহজ টেস্ট করা। কিন্তু এই ক্যাটায়নগুলো আছে যেগুলো একটু কঠিন, এগুলো তোমার আমি বলতেছি নর্মালি কোনটা কোনটা লাগবে। এখন একটা দেখো, এখানে আমি যতগুলো ক্যাটায়ন লিখছি, প্রত্যেকটাই তুমি কি করতে পারবা, প্রত্যেকটাই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, দিয়ে তুমি পরীক্ষা করতে পারবা, ঠিক আছে। মানে এখানে প্রত্যেকটা ক্যাটায়নই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দিবে, দিয়ে আলাদা আলাদা রং বা আলাদা আলাদা অর্ধক্ষেপ তৈরি করবে। যেমন ক্যালসিয়ামের সাথে যদি এটা দেয়, হয়তো লাল অর্ধক্ষেপ তৈরি করবে, অ্যামোনিয়ামের সাথে দিলে হয়তো সাদা অর্ধক্ষেপ তৈরি করবে, এরকম। মানে একটা চার্ট আছে, ওই চার্টটা আমি দেখাই দেবো। তার মানে তুমি এমসিকিউ এর জন্য আমি বলতেছি, ভার্সিটি পরীক্ষা এটাতে খুব আসে, ঠিক আছে। ফলে এখানে যেই কয়টা দ্রবণ এখানে আছে, তুমি প্রথমে যে ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, তারপরে যে কি ফেরাস, ফেরিক, জিঙ্ক, কপার, ঠিক আছে। প্রথমে ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, ফেরাস, ফেরিক, জিঙ্ক, কপার, এগুলা লিখছি। তো এরা যারা আছে, এরা প্রত্যেকটাই কিন্তু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দেয়, ঠিক আছে। এটা মনে রাখবা, প্রত্যেকটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দেয়। ফলে এদের শনাক্তকরণ আমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে করতে পারবো, ঠিক আছে। আলাদা আলাদা রং দিবে হয়তো। তো তোমার আসে যে কোনটা দিয়ে শনাক্তকরণ করবে, এটা এমসিকিউ আসে যে ক্যালসিয়াম কোনটা দিয়ে শনাক্তকরণ করা যায়। তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে যায়, ঠিক আছে। এটা একদম সত্য কথা। এবার তুমি আসো যে এরপর আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, এটা হলো পটাশিয়াম ফেরোসায়ানাইড, ঠিক আছে। পটাশিয়াম ফেরোসায়ানাইড যেটা, এইটা দিয়ে তুমি এই যে চারটা আছে, এইখান থেকে এই যে এই চারটা, আবার, ঠিক আছে, এই চারটারে তুমি কি করবে, পটাশিয়াম ফেরোসায়ানাইড দিয়ে পরীক্ষা করতে পারবে। পটাশিয়াম K4, AF, CN6, ঠিক আছে। এটা হলো পটাশিয়াম ফেরোসায়ানাইড, আমি পরে লিখে দেবো এটার নাম। এই পটাশিয়াম ফেরোসায়ানাইড দিয়ে তুমি এই চারটা করতে পারবা। এই চারটা মানে ফেরাস আয়ন, ফেরিক আয়ন, জিঙ্ক আয়ন আর কপার আয়ন। এই চারটা আয়ন তুমি কি পটাশিয়াম ফেরোসায়ানাইড দিয়ে করতে পারতেছো, ঠিক আছে। এটা কিন্তু খুবই মনে রাখা লাগবে, এটা একদমই ভুলে যাওয়া যাবে না। এরপর আসো এই তিনটা করতে পারতেছো। এরপর তুমি নর্মালি এই যে এই তিনটা, মানে ফেরাস, ফেরিক আর জিঙ্ক, এই তিনটা তুমি কিন্তু পটাশিয়াম ফেরিসায়ানাইড দিয়ে করতে পারতেছো। এটা পটাশিয়াম ফেরোসায়ানাইড, ঠিক আছে। ফেরো মানে কি ফেরাস, Fe2+। ফেরো হলো Fe2+, হলো ফেরাস। আর ফেরি হলো কি Fe3+, ফেরি, ঠিক আছে। এটা হলো ফেরো, আর এটা হলো কি ফেরি, ঠিক আছে। তাহলে এই যে ফেরাস, ফেরিক আর জিঙ্ক, এই তিনটারে তুমি পটাশিয়াম ফেরিসায়ানাইড দিয়ে করতে পারতেছো। পটাশিয়াম কি ফেরিসায়ানাইড। ফলে পটাশিয়াম ফেরিসায়ানাইডের সংকেত কি হবে, KFeCN6, ঠিক আছে। FeCN6। এখন পটাশিয়াম ফেরোসায়ানাইড। এখন দেখো এই ফেরোসায়ানাইডে Fe, এটার আয়ন হলো 2+, আর এখানে Fe এর আয়ন হলো 3+, ঠিক আছে। তাহলে আমি আরেকবার বলতেছি, এখানে যেই কয়টা আয়ন তুমি দেখতেছো, এই কয়েকটা আয়নে তোমার মেইন আছে, এর সাথে আরো দুইটা অতিরিক্ত আয়ন আছে, আমি দেখাইতেছি। তবে এই আয়ন যেগুলো আমি লিখছি, এরা প্রত্যেকেই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে শনাক্তকরণ করতে পারবা, ঠিক আছে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে প্রত্যেকটারই তুমি শনাক্তকরণ করতে পারবা। তারপর এই ফেরাস, ফেরিক, জিঙ্ক, কপার, ঠিক আছে। মানে এই যে যারা মনে করো ডি অরবিটালের মধ্যে আছে না, মানে যারা অবস্থান্তর নরমালি, মানে যে ফেরাস, Fe2+, Fe3+, জিঙ্ক, কপার 29-30, তাই না। কপারের 29, জিঙ্কের 30। তাহলে এই চারটারে তুমি পটাশিয়াম ফেরোসায়ানাইড দিয়ে করতে পারবা। কিন্তু এই কপারটারে পটাশিয়াম ফেরোসায়ানাইড দিয়ে করা যায় না, পটাশিয়াম ফেরিসায়ানাইড দিয়ে করা যায় না, ঠিক আছে। এই চারটার মধ্যে এই তিনটা আবার পটাশিয়াম ফেরিসায়ানাইড দিয়ে করতে পারবা, ঠিক আছে। এই চারটা পটাশিয়াম ফেরোসায়ানাইড দিবে, কিন্তু পটাশিয়াম ফেরিসায়ানাইড আবার কে দিবে, কপারটা শুধু দেয় না, মানে ফেরাস, ফেরিক আর জিঙ্ক, এই তিনটা পটাশিয়াম ফেরিসায়ানাইড দেয়। পটাশিয়াম ফেরিসায়ানাইড কি, এখানে Fe3+ আয়ন থাকে। দেখো CN এর চার্জ কিন্তু -1, ঠিক আছে। ফলে আমি এখানে K4, AFeCN6, ঠিক আছে, এটা লিখলাম। তাহলে এই CN এর হলো -1, ফলে 6টা CN এর কি -6, তাই না। এখন Fe, এটা দেখো, এটা আমি বলছি পটাশিয়াম ফেরোসায়ানাইড। ফলে ফেরো মানে কি, এখানে Fe2+ আয়ন, মানে 2+, তাই না। তাহলে এখানে 2+ যদি হয়, তাহলে এখানে 2+ আর এখানে -6, মানে কত, -4। আর এই যে পটাশিয়াম হলো 4টা, হলো +4। তাহলে মিলে গেছে না, 0 হয়ে গেছে না।
ঠিক আছে? বা উল্টা তুমি যদি এটা মিশাই দাও, তুমি যদি ফেরাসের আয়নটাই বের করবা যে কেমন। এটা হলো ফেরাস আয়নাইড কেমনে, কারণ এই যে পটাশিয়াম চারটা, যেটা এটা হলো পটাশিয়ামের একটা হলো +1, তাহলে চারটা পটাশিয়াম, চারটা +4, ঠিক আছে? আর এখানে CN এর হলো -1 একটা, 6টা আছে -6, তাহলে +4 আর -6 যোগ করলে কত হয়? -2, সরি +2, ফলে এখানে -6, আচ্ছা এখানে -6 এখানে +4, তাই না? ফলে এখানে কি এটা অবশ্যই +2 হওয়া লাগবে, তাই না? +2 হইলে তাহলে তো মিলে যাবে, তার মানে অবশ্যই এখানে কি +2, কারণ এই সবগুলো যোগ করে তো 0 হওয়া লাগবে, এটা +2। আর K3FeCN6, তাহলে এটা +3, তাহলে এটা +3, ঠিক আছে? এটা হলো কি -6, এটা -6 আর এটা হলো +3, তাই না? তাহলে এটা কি অবশ্যই +3 হওয়া লাগবে, কারণ +3 +3 +6 -6, এটা +3। তাহলে এই +3 হইলে মানে পটাশিয়াম 3টা থাকলে ফেরাস অবশ্যই 3টা হয়, তার মানে কি ফেরিসাইনাইড, আর এটা হলো ফেরোসাইনাইড। তার মানে সবগুলা পরীক্ষা করা যেতেছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে, কিন্তু এই লাস্টের চারটা কি পটাশিয়াম ফেরোসাইনাইড দিয়ে, কিন্তু এই তিনটা মানে ফেরাস, ফেরিক আর জিঙ্ক আয়ন কি পটাশিয়াম ফেরিসাইনাইড, ঠিক আছে? এখন আরো এক্সট্রা দুইটা আয়ন আছে যেটা একটু আলাদা, তোমার এটা খুবই মনে রাখা লাগবে, এগুলো আমি মুছে দিতেছি। তাহলে দেখো এখানে আরেকটা আছে যে NH4+, অ্যামোনিয়াম আয়ন, ঠিক আছে? অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম এটা খুব আসে, এটারও নিসলার বিকারক, নিসলার বিকারক, ঠিক আছে? নিসলার বিকারক, নিসলার বিকারক এটা আমি একটু পরে দেখা দিচ্ছি। আরেক, এটা নিসলার বিকারক, ঠিক আছে? আর সাথে এই যে দেখো, তার মানে অ্যামোনিয়াম প্লাস, এটা হলো নিসলার বিকারক, এটা মনে রাখবা, এটা খুবই গুরুত্বপূর্ণ এটা। আরেকটা আছে ক্যালসিয়াম, তাই না? এই ক্যালসিয়াম একটা শনাক্তকরণ করা যায়, এটা হলো অ্যামোনিয়াম অক্সালেট, ঠিক আছে? অ্যামোনিয়াম অক্সালেটের সংকেত আমি দেখাতেছি, তাহলে পরে কিন্তু আমি আবার পড়াবো, তখন ওখানে তুমি দেখতে পারবে। অ্যামোনিয়াম অক্সালেট মানে কি, এই যে COONH4, COONH4, ঠিক আছে? নর্মালি COOH আর COOH এটা কিন্তু কি, এটা হলো কুহু কুহু, তাই না? এটা হলো অক্সালিক অ্যাসিড। তাহলে এই অক্সালিক অ্যাসিডের দুইটা হাইড্রোজেন সরায়া যদি দুইটা অ্যামোনিয়াম দাও, তাহলে অ্যামোনিয়াম অক্সালেট হয়ে যায়। দুইটা হাইড্রোজেন সরায় যদি দুইটা সোডিয়াম দিতা, তাহলে কি সোডিয়াম অক্সালেট হয়ে যেত। দুইটা হাইড্রোজেন সরায় দুইটা পটাশিয়াম যদি দিতা, দুইটা পটাশিয়াম যদি দুইটা হাইড্রোজেনের জায়গায় দিতে, তাহলে পটাশিয়াম অক্সালেট হয়ে যেত। যেহেতু আমি অ্যামোনিয়াম আয়ন দিছি, ফলে কি পটাশিয়াম অ্যামোনিয়াম অক্সালেট হয়ে গেছে, ঠিক আছে? ফলে ক্যালসিয়াম শনাক্তকরণ কি হয় কি, এইটা মনে রাখবে যে অ্যামোনিয়াম অক্সালেট, ঠিক আছে? অ্যামোনিয়াম অক্সালেট। আর নিসলাক বিকারকদের শনাক্তকরণ করা হয় কারকে? অ্যামোনিয়াম আয়নকে, অ্যামোনিয়াম অক্সালেট, ঠিক আছে? অ্যামোনিয়াম অক্সালেট, ক্যালসিয়াম এটা। আরেকটা আছে যে সোডিয়াম, এটা হলো কি শনাক্তকরণ করা হয়? পটাশিয়াম পাইরোঅ্যান্টিমারেট, K2Hc2Hb2O7, ঠিক আছে? পটাশিয়াম পাইরোঅ্যান্টিমারেট, পটাশিয়াম পাইরোঅ্যান্টিমারেট, এটা প্রত্যেকটা আমি তোমার দেখাবো অ্যান্টিমারেট, ঠিক আছে? এই তাহলে এগুলো তো মনে রাখলা, এই কয়েকটা মনে রাখছো, সাথে অ্যামোনিয়ামটা মনে রাখবা নিসলার বিকারক, ক্যালসিয়ামটা অ্যামোনিয়াম অক্সালেট, আর সোডিয়ামটা পটাশিয়াম পাইরোম্যান্টিমারেট, ঠিক আছে? তাহলে এগুলা হলো এমসিকিউ এর জন্য যে কোনটা আমার কি কি লাগতেছে। এবার তোমার প্রত্যেকটা লাগবে আলাদা আলাদা করে লাগবে, ঠিক আছে? যে সোডিয়াম শনাক্তকরণ করতেছি, তাহলে সোডিয়াম শনাক্তকরণ করতেছি, এটা খুবই সহজ, যেটা বললাম যে সোডিয়াম শনাক্তকরণ কেমনে করবা। জাস্ট ওই যে একটা দ্রবণ নিবা, তোমার সোডিয়ামের একটা লবণের দ্রবণ দিয়ে দিবে, ঠিক আছে? সোডিয়াম একটা লবণ দিয়ে দিবে, তাহলে ওখানে তুমি জাস্ট কি, যেখানে 1 থেকে 2 ml তুমি কি সোডিয়ামের দ্রবণ নিছো, তাই না? ওই যে তোমার একটা বড় দ্রবণের একটা পাত্র ছিল, বড় দ্রবণের পাত্র থেকে ওই ছোট দ্রবণে তুমি যে ওই লবণটা নিছো, দ্রবণ নিছো, ওখানে তুমি কি করবে, 1 থেকে 2 ফোঁটা কি দিবা, পটাশিয়াম পাইরোঅ্যান্টিমারেট, তাই না? আমি বললাম যে পটাশিয়াম পাইরোঅ্যান্টিমারেট লাগে, ফলে কি দেখায় যে সোডিয়াম প্লাস প্লাস পটাশিয়াম পাইরোঅ্যান্টিমারেট K2Hg2 K2H2, ঠিক আছে? K2H2 আমি আগে মনে হয় লিখছি, K2H2 Hb2O7, ঠিক আছে? তাহলে এটা বিক্রিয়া করবে কি, জাস্ট এই যে পটাশিয়ামটা সরাইয়া সোডিয়াম ঢুকে যাবে, তাহলে যেহেতু দুইটা পটাশিয়াম, পটাশিয়াম হলো প্লাস আয়ন, একটা প্লাস আয়ন, সোডিয়াম হলো প্লাস আয়ন, তাহলে দুইটা পটাশিয়াম সরে দুইটা সোডিয়াম আসবে, ফলে কি Na2H2
Hb2O7, ঠিক আছে। এটা হলো কি পটাশিয়াম পাইরোএন্টেমনেট। ঠিক আছে, তো এটা যে তুমি দিলে এটা কি এখন একটা, এটা দেখো এটা একটা অর্ধক্ষেপ পড়বে, এই যে অর্ধক্ষেপ, এই চিহ্ন মানে অর্ধক্ষেপ, ঠিক আছে। সাদা মিহি দানাদার অর্ধক্ষেপ পড়বে, ঠিক আছে, সাদা অর্ধক্ষেপ, সাদা মিহি দানাদার অর্ধক্ষেপ, ঠিক আছে। ফলে তোমার কাছে যদি একটা দ্রবণ দেয়, সেই দ্রবণে তুমি যদি পটাশিয়াম পাইরোএন্টেমনেট যোগ করো, যোগ করার পরে তুমি যদি দেখো যে এখানে কি সাদা এরকম মিহি মিহি দানা পড়ছে, ফলে তুমি ধরে নেবা ওটা কি সোডিয়াম আয়ন ছিল, ঠিক আছে, সোডিয়াম আয়ন ছিল, ঠিক আছে। ফলে তুমি যখন এইটা দিছো, এইটা পরীক্ষা করছো কেন, কারণ সোডিয়াম আয়ন পরীক্ষা করার জন্য। আর এটা দেওয়ার পর যদি দ্রবণে সোডিয়াম আয়ন থাকে তাহলে এরকম সাদা দানাদার পড়বে। তাহলে যখন তুমি দ্রবণের মধ্যে পটাশিয়াম পাইরোএন্টেমনেট দিছো আর দেখছো এখানে সাদা অর্ধক্ষেপ পড়ছে, অর্ধক্ষেপ মানে নিচেও জমা হয়ে থাকতে পারে বা মাঝখানে এরকম থাকতে পারে, ঠিক আছে, জমা হয়ে থাকবে নর্মালি। এরকম সাদা দানাদার যদি অর্ধেকে পড়া যায় তাহলে মনে রাখবে কি ওখানে সোডিয়াম আয়ন ছিল। তাহলে এটা গেল সোডিয়াম, ঠিক আছে। তো তোমাদের এটা এইভাবে লাগবে, পটাশিয়াম পাইরোএন্টিমেট। এরপরে আসো জিঙ্ক। তাহলে জিঙ্ক কিভাবে শনাক্তকরণ করবো, ওই যে আমি বললাম যে পটাশিয়াম, জিঙ্ক কিভাবে শনাক্তকরণ করবা, জিঙ্ক মেইনলি পটাশিয়াম ফেরোসায়ানেট, ঠিক আছে। ফলে জিঙ্কের একটা দ্রবণ আছে লবণ, লবণের মধ্যে তো এটা সবসময় ক্যাটায়ন হিসেবে থাকে, তাই না। তোমার একটা লবণ দেবে কিন্তু লবণের মধ্যে তো এই আয়নটা থাকবে। তাহলে এই আয়নটা যদি তুমি পটাশিয়াম ফেরোসায়ানেট তো দিবা, তাই না। তুমি যখন জিঙ্ক পরীক্ষা করবে তখন তুমি পটাশিয়াম ফেরোসায়ানেট দিবা, যেটা K4Fe CN6, তাই না। এটা একটা জটিল আয়ন এটা। তো এইটা এর সাথে বিক্রিয়া করে দেখো, এখানে পটাশিয়াম 4টা আছে, তাই না, মানে যোজনী 4, এখানে জিঙ্কের যোজনী 2। ফলে এই 4টা পটাশিয়ামে সরাইতে গেলে জিঙ্ক কয়টা লাগবে, 2টা জিঙ্ক লাগবে, তাই না। 2টা জিঙ্ক যদি এখানে ঢোকে, 2টা জিঙ্ক এখানে ঢোকা মানে 4টা পজিটিভ আয়ন ঢোকা। এখন একটা নিউট্রাল যৌগ যার কোনো চার্জ জিরো, নিউট্রাল যৌগরে তুমি যদি 4টা পজিটিভ আয়ন ঢোকাও, ফলে তোমার 4টা পজিটিভ আয়ন বের করে দিতে হবে, তাই না। একটা যৌগের 4টা পজিটিভ আয়ন ঢুকাইতে গেলে তোমার আরেকটা যৌগের 4টা পজিটিভ আয়ন বের করতে হবে, কারণ নিউট্রালি তো থাকা লাগবে। তাহলে প্লাস 2টা যদি জিঙ্ক এখানে তুমি পটাশিয়ামটা সরাবা, পটাশিয়াম তো একটা না 4টা আছে, 4টা পটাশিয়াম সরাতে গেলে তোমার কি 2টা জিঙ্ক এখন ঢুকাইতে হবে, কারণ 2টা জিঙ্কের 4টা পজিটিভ আয়ন আর 4টা পটাশিয়ামের 4টা পজিটিভ আয়ন সমান হয়ে যেতেছে। ফলে কি হয়ে যাবে, জিঙ্ক 2 আর কি Fe CN6, ঠিক আছে। এটা আর কি এই যে 4টা পটাশিয়াম প্লাস, ঠিক আছে। মেইনলি ওই প্রথম আয়নটাই সরে, সবসময় প্রথম আয়নটা সরে। আর 4 সংখ্যা তুমি শুধু মিল রাখবা, 4টা যেহেতু আছে 4টা সরাইতে গেলে আমার এখানে 2টা লাগবে, ঠিক আছে। তাহলে এইটা কি, এইটা হলো সাদা অর্ধক্ষেপ বলবে। তাহলে অর্ধক্ষেপ যেহেতু মানে এই যে এরকম একটা চিহ্ন দেওয়া লাগে নিচে, সাদা অর্ধক্ষেপ, ঠিক আছে। ম্যাক্সিমাম গুলাই সাদা অর্ধক্ষেপ দেবে, দুই একটা পাতে কি ম্যাক্সিমাম গুলাই সাদা অর্ধক্ষেপ দেবে। কে কে কোন অর্ধক্ষেপ দেবে দেখলাম, তার মানে কি জিঙ্ক আয়ন যদি থাকে তখন তুমি পটাশিয়াম ফেরোসায়ানেট দিবা, ঠিক আছে। সাপোজ তোমার 3-4টা দ্রবণ দেওয়া আছে, ঠিক আছে, 3-4টা, তুমি এখানে কি করলা, জিঙ্ক পটাশিয়াম ফেরোসায়ানেট দিছো, দিয়ে দেখছো সাদা অর্ধক্ষেপ পড়ছে, তাহলে ওটা কি মনে করবা তুমি, জিঙ্ক, জিঙ্ক আছে ওখানে, ঠিক আছে, মানে ওই ক্যাটায়নটা কি আছে, জিঙ্ক আছে। তাহলে এবার আসো পরে যেটা, তার মানে জিঙ্ক গেল, এবার আসো যে কপার, ঠিক আছে। দেখো জিঙ্ক শনাক্তকরণ করা যায় কিন্তু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে, ঠিক আছে। আমি বলছিলাম না অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিও, কিন্তু ওইটা অত গুরুত্বপূর্ণ না। তোমার যদি নাম্বারে আসে, তুমি শুধু এমসিকিউ এর জন্য মনে রাখো যে ওইটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে শনাক্তকরণ করা যায়। কিন্তু তোমার যদি নাম্বার আসে যে এটা শনাক্তকরণ দেখো, তখন তুমি শুধু পটাশিয়াম ফেরোসায়ানেট দিয়ে করলেই হবে, ঠিক আছে, শুধু পটাশিয়াম ফেরোসায়ানেট দিয়ে করলেই হবে। এবার আসলে কপার, কপার খুবই গুরুত্বপূর্ণ। কপার কি কি দিয়ে করা যায়, কপার করা যায় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দেয়, আবার একই সাথে সে কি পটাশিয়াম ফেরোসায়ানেট দেয়, তাই না। পটাশিয়াম ফেরোসায়ানেট দিয়ে দেয়, আবার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডও দেয়। তাহলে যে কোনো একটা করলে হবে। তাহলে তোমার আমি নর্মালি দেখাই, প্রথমে আমি কি দেখাবো, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দেখাই, যে কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কপার মনে করো যে একটা কি আছে, কপারের লবণ আছে, ঠিক আছে, কপারের লবণ আছে। তাহলে Cu, নরমালি কপার লবণ মানে কি, কপার সালফেট, তাই না, কপার সালফেট হিসেবে থাকে। Cu2+ দিলে হবে, কপার সালফেট দিলে হবে, ঠিক আছে। তাহলে এইটারে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তুমি প্রথমে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ দিচ্ছ, তাহলে বিক্রিয়াটা কি করবে, বিক্রিয়াটা করবে কপার সালফেট ইনটু কপার হাইড্রোক্সাইড, এই জিনিসটা তৈরি করবে, এটা একটু মনে রাখবে, এটা একটা, ঠিক আছে। কারণ নর্মালি এটা অন্য জায়গায় তৈরি করে না, এটা এখানে তৈরি করবে, প্লাস অ্যামোনিয়াম সালফেট তৈরি করবে। অ্যামোনিয়াম তোমাদের বইগুলো দেখবে যে আছে SO4, ঠিক আছে। অ্যামোনিয়াম সালফেট, যেহেতু সালফেটের যোজনে 2, এখানে 2 আসবে, ঠিক আছে। তাহলে কপার সালফেট অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে এই জিনিসটা অর্ধেক তৈরি করবে। এইটা হলো কি, এইটা হলো ক্ষারকীয় কপার সালফেট।
তারপর এইটা একটা অর্ধক্ষেপ তৈরি করবে, তারপর এই অর্ধক্ষেপটার সাথে তোমার আবার কি করা লাগবে, আবার বিক্রিয়া দেওয়া লাগবে। দেখো কপার সালফেট ইন্টু কপার হাইড্রোক্সাইড। এটা হলো নর্মালি নীল বর্ণের অর্ধক্ষেপ, ঠিক আছে, নীল বর্ণের অর্ধক্ষেপ। তাহলে নীল বর্ণ অর্ধক্ষেপ, দেন এই অর্ধক্ষেপটারে তুমি যদি আবার কি করো, এটার মধ্যে তুমি যদি আবার যুক্ত করো, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি আবার যুক্ত করো, অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিতেছো, ঠিক আছে, অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিতেছো, তখন কি তৈরি করবে, তখন একটা জটিল যৌগ তৈরি করবে, টেট্রাঅ্যামিন কপার সালফেট। টেট্রাঅ্যামিন কপার সালফেট। টেট্রাঅ্যামিন কপার সালফেট, ঠিক আছে। তাহলে এইটা তৈরি করবে, টেট্রাঅ্যামিন কপার সালফেট তৈরি করবে। তাহলে এইটার এই বর্ণ কেমন, এইটার বর্ণ হলো গাঢ় নীল বর্ণ, ঠিক আছে, গাঢ় নীল। তাহলে এইটা ছিল কিন্তু হালকা নীল, ঠিক আছে। ফলে তোমার একটা অজানা দ্রবণ দিছে, তুমি কি করতেছো, তুমি এখন অ্যামোনিয়ামের জন্য টেস্ট করতেছো। আমি বললাম না যে তোমার যদি একটা দ্রবণ দেয়, তোমার সব কটা রিয়াজেন্টে যুক্ত করতে হবে। ফলে তুমি যখন ওটারে অ্যামোনিয়ার জন্য এই প্রথমে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিবা, দিয়ে তুমি কি করবা, এই যে দেখবে যে হালকা নীল বর্ণ অর্ধক্ষেপ তৈরি করবে, ঠিক আছে। অ্যামোনিয়া কিন্তু অন্য যে লবণগুলো আছে ওদের সাথে বিক্রিয়া দেয়, কিন্তু অন্য কালার তৈরি করবে। কিন্তু যদি দেখো যে হালকা নীল বর্ণ অর্ধক্ষেপ তৈরি করছে, তখন তোমার মনে হতে পারে যে হয়তো কপার থাকবে, ঠিক আছে। ফলে তুমি ওটারে আবার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিবা বেশি পরিমাণে, পরে দেখবা গাঢ় নীল। তো প্রথমে হালকা নীলের এই যৌগটা তৈরি করবে, পরে গাঢ় নীলের এই যৌগটা তৈরি করবে, ঠিক আছে। তো গাঢ় নীলের যদি এই যৌগটা তৈরি করে, তাহলে মনে করবে ওখানে কি কপার আয়ন আছে, মানে কপার 2+।